রক্তাক্ত রাজধানী আর দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে পাক যোগ নিয়ে। কেন এই প্রশ্ন উঠছে কারণ জঙ্গি নেতা রউফ আসগরের একটি অডিও টেপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রউফের। ভারতকে হুঁশিয়ারি মাসুদ আজহারের ভাই রউফের। প্রতিরক্ষা খাতে বিনিয়োগে লাভ নেই বলেও হুমকি। ভারতে নাশকতার হুমকি রউফ আসগরের। मोहन ये हुआ है यहाँ पर। আমার সহকর্মী অতনু রয়েছে, আরো ডিটেল অতনুর কাছ থেকে জানবো। অতনু, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই যে রউফের এই অডিও টেপ, তাহলে কি কোথাও গিয়ে সিঁদুরের বদলা দিল্লিতে এই আত্মঘাতী বিস্ফোরণ? যদি এই অডিও টেপকে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে সেটা বলতেই হবে যে অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এটাকে দেখছে জৈশ-এ মোহাম্মদ। কারণ জৈশ-এ মোহাম্মদের খাতায় কলমে কমান্ডার ইন চিফ যদি হাফিজ সাইদ হয়ে থাকে তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হাফিজ সাইদের ভাই এই রউফ আসগর মাস্টারমাইন্ড সবকিছুর। মানে আমি যদি কান্দাহার বিমান হাইজ্যাক থেকে শুরু করি, পরবর্তীকালে পাঠানকোট, পুলওয়ামা, প্রত্যেকটা ঘটনা, এমনকি দিল্লির পার্লামেন্টে যে হামলা হয়েছিল তারও মাস্টারমাইন্ড এই রউফ আসগরের একটি ভিডিও বার্তা, অডিও বার্তা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা রউফ আসগরের কিনা তা প্রমাণিত নয়, তার কারণ এর আগে অপারেশন সিঁদুরে মনে করা হয়েছিল রউফ আসগর মারা গিয়েছে, নিহত হয়েছে। কিন্তু তারপরে রউফ আসগরের নাম হয়তো কেউ এই অডিও ক্লিপ বাজারে ছড়াচ্ছে, বা এটা হতে পারে রউফ আসগর বেঁচে আছে এবং সেই অডিও ক্লিপ ছড়াচ্ছে। কি বলেছিল অডিও ক্লিপে? যেখানে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে যতই খরচ করে নিক না কেন ভারত, তারা তাদের মতো অস্ত্র কিনে ফেলেছে এবং তারা সেই অস্ত্র দিল্লির পথে চালান করে দিয়েছে বা পাচার করে দিয়েছে। দিল্লির পথে পৌঁছে যাচ্ছে তাদের সেই অস্ত্র, যা দেখে অনেকেরই মনে হচ্ছে, অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা, তারা মনে করছে যে হয়তো এই অডিও ক্লিপের সঙ্গে কোনো লিঙ্ক থেকে থাকলেও থাকতে পারে গতকালের দিল্লির বিস্ফোরণের গায়ের পিছনে তাহলে জৈশ-এ মোহাম্মদ আছে, সেটা প্রমাণ হয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত এটাও তাহলে ঠিক হয়ে যাবে যে জৈশ-এ মোহাম্মদের একের পর এক জঙ্গি ঘাঁটিগুলো যেভাবে অপারেশন সিঁদুরে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তারই বদলা হিসেবে তাহলে জৈশ-এ মোহাম্মদ এই অপারেশন করছে না। তো যদিও গতকালের এই ব্লাস্টের দায় এখনো জৈশ-এ মোহাম্মদ সরাসরি নেয়নি, কিন্তু কোথাও যেন যোগাযোগ বা যোগসূত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ অতনু। আর দিল্লিতে জঙ্গি হামলা কোথায় হলো? লাল কেল্লার কাছে i-20 গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ। আর এই গাড়িটি বারবার হাত বদল হয়ে এসে পৌঁছয় উমর নবীর কাছে। সোমবার বদরপুর বর্ডার হয়ে ওল্ড দিল্লিতে গাড়িটা ঢোকে, তারপর লাল কেল্লার কাছে ট্রাফিক সিগন্যালেই বিস্ফোরণ। রাজধানীর বুকে আতঙ্কের সন্ধে, লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, রক্তাক্ত রাজপথ, দুমড়ে মুচড়ে যায় একের পর এক গাড়ি, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহের টুকরো। এই সেই গাড়ি হুন্ডাই i-20, এতে আত্মঘাতী বিস্ফোরণ যা প্রাণ কাড়ল বহু মানুষের। হুন্ডাই i-20-তে বসে থাকা এই ব্যক্তিকে দেখুন। এই সেই আত্মঘাতী জঙ্গি যে হামলা চালায় লালকেল্লার কাছে। বিস্ফোরণের সময় গাড়িতে কি আর কেউ ছিল খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এই গাড়ি বারবার মালিকানা বদল হয়েছে। এই i-20 গাড়ির প্রথম মালিক মোহাম্মদ সালমান, তিনি গাড়িটি বিক্রি করেন হরিয়ানার ফরিদাবাদের একটি এজেন্সিকে। এই সেই এজেন্সির অফিসের সামনে সারি দিয়ে গাড়ি, কিন্তু অফিস অধিকাংশ দিনই নাকি বন্ধ থাকে। ফরিদাবাদের এজেন্সি গাড়িটি বিক্রি করে নাদিমকে, নাদিমের কাছ থেকে যায় আমির রশিদের কাছে, সব শেষে উমর নবী। এই উমর নবী দিল্লির হামলায় আত্মঘাতী জঙ্গি। গাড়িটির এই বারবার হাত বদল কি তাহলে তদন্তকারীদের চোখে ধুলো দেওয়ার জন্য? এটাও কি তবে নাশকতার প্ল্যানিংয়েরই অংশ? এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তদন্তে তারা জানতে পেরেছেন দিল্লি হরিয়ানার মাঝে বদরপুর বর্ডার,
এই বদরপুর হয়েই গাড়িটি দিল্লিতে ঢোকে, আউটার রিং রোড হয়ে পৌঁছয় ওল্ড দিল্লি। লালকেল্লার কাছে একটি পার্কিং লটে প্রায় 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়ে থাকে। এক মুহূর্তের জন্য গাড়ি থেকে বেরোতে দেখা যায়নি উমার নবীকে। কেন গাড়ি থেকে বেরোলো না উমার? সে কি কারো জন্য অপেক্ষা করছিল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 3 ঘন্টা পর গাড়িটি এগোতে থাকে, লালকেল্লার কাছে সিগন্যালে ধীরে ধীরে দাঁড়ায়, তারপরেই বিস্ফোরণ। নিউজ 18 বাংলা। আর দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 12 জন নিহত। বিস্ফোরণের তদন্তে এনআইএ গতকালই বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহে তারা পৌঁছন এবং আজও ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। বিস্ফোরণের তদন্তে এনআইএ দিল্লিতে এই বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত 12 জনের প্রাণ চলে গেছে। বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ এবং গতকালই বিস্ফোরণ স্থলের নমুনা সংগ্রহ করেন তারা। আজও ঘটনাস্থলে যান তদন্তকারীরা। तो हम इस वक्त उस जगह पर मौजूद है जहां पर ब्लास्ट कल हुआ था। देखिए आप, मैं आपको तस्वीरें दिखा रही हूँ। ये देखिए यहीं पर ब्लास्ट हुआ था। फॉरेंसिक टीम आप मेरे पीछे देख सकते हैं। ये देखिए वो फॉरेंसिक टीम आपको नजर आएगी। ये देखिए फॉरेंसिक टीम जो सभी साक्ष्यों को यहाँ पर खंगाल रही है, क्योंकि जैसा गृहमंत्री की ओर से कहा गया कि जरूरी है कि हर एक एंगल से जांच की जाए। जो व्हाइट कोट में आपको लोग दिखाई दे रहे हैं, ये फॉरेंसिक टीम से जुड़े हुए लोग हैं जो सभी साक्ष्यों को वहां से इकट्ठा कर रहे हैं। उसके बाद क्या हुआ, कैसे हुआ, देखिए कैमरामैन भी वहां पर है, जो फॉरेंसिक टीम के कैमरामैन होते हैं, जो वहां पर सभी फोटोज को कैप्चर करेंगे। तो ये देखिए तस्वीरें आप देखिए, यहाँ पर ये वो जगह है, यही वो जगह है जहाँ पर पूरा का पूरा कल ब्लास्ट हुआ था। भागीरथ मार्केट इसी के ठीक सामने यहाँ पर ब्लास्ट हुआ। ये मेट्रो स्टेशन है, यही टीम है जो यहाँ पर पहुंची है, जो सभी साक्ष्यों को खंगालने का काम कर रही है। तो यहाँ हमारी मौजूदगी न्यूज 18 इंडिया पर एक्सक्लूसिव तस्वीरें हमने आपको दिखाई। রক্তাক্ত রাজধানী আর দিল্লি বিস্ফোরণে প্রশ্ন উঠছে পাক যোগ নিয়ে। কেন এই প্রশ্ন উঠছে কারণ জঙ্গি নেতা রউফ আসগরের একটি অডিও টেপ যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। দিল্লিতে অস্ত্র পাঠানো হয়েছে দাবি রউফের। ভারতকে হুঁশিয়ারি মাসুদ আজহারের ভাই রউফের। প্রতিরক্ষা খাতে বিনিয়োগে লাভ নেই বলেও হুমকি। ভারতে নাশকতার হুমকি রউফ আসগরের। मोहन, ये हुआ है यहाँ पर। আমার সহকর্মী অতনু রয়েছে, আরো ডিটেল অতনুর কাছ থেকে জানবো। অতনু, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এই যে রউফের এই অডিও টেপ, তাহলে কি কোথাও গিয়ে সিঁদুরের বদলা দিল্লিতে এই আত্মঘাতী বিস্ফোরণ? যদি এই অডিও টেপকে সত্যি বলে প্রমাণিত হয় তাহলে একদিক থেকে দেখতে গেলে সেটা বলতেই হবে যে অপারেশন সিঁদুরের বদলা হিসেবে এটাকে দেখছে জৈশ এ মোহাম্মদ। কারণ জৈশ এ মোহাম্মদের খাতায় কলমে কমান্ডার ইন চিফ যদি হাফিজ সাইদ হয়ে থাকে, তাহলে পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন হাফিজ সাইদের ভাই এই রউফ আসগর মাস্টারমাইন্ড সবকিছুর। মানে আমি যদি কান্দাহার বিমান হাইজ্যাক থেকে শুরু করি, পরবর্তীকালে পাঠানকোট, পুলওয়ামা, প্রত্যেকটা ঘটনা, এমনকি দিল্লির পার্লামেন্টে যে হামলা হয়েছিল তারও মাস্টারমাইন্ড এই রউফ আসগরের একটি ভিডিও বার্তা, অডিও বার্তা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যদিও এটা রউফ আসগরের কিনা তা প্রমাণিত নয়, তার কারণ এর আগে অপারেশন সিঁদুরে মনে করা হয়েছিল রউফ আসগর মারা গিয়েছে, নিহত হয়েছে। কিন্তু তারপরে রউফ আসগরের নাম হয়তো কেউ এই অডিও ক্লিপ বাজারে ছড়াচ্ছে, বা এটা হতে পারে রউফ আসগর বেঁচে আছে এবং সেই অডিও ক্লিপ ছড়াচ্ছে। কি বলেছিল অডিও ক্লিপে? যেখানে বলা হচ্ছে প্রতিরক্ষা খাতে যতই খরচ করে নিক না কেন ভারত, তারা তাদের মতো অস্ত্র কিনে ফেলেছে এবং তারা সেই অস্ত্র দিল্লির পথে চালান করে দিয়েছে বা পাচার করে দিয়েছে। দিল্লির পথে পৌঁছে যাচ্ছে তাদের সেই অস্ত্র, যা দেখে অনেকেরই মনে হচ্ছে, অন্তত প্রতিরক্ষা বিশেষজ্ঞ যারা, তারা মনে করছে যে হয়তো এই অডিও ক্লিপের সঙ্গে কোনো লিঙ্ক থেকে থাকলেও থাকতে পারে গতকালের দিল্লির বিস্ফোরণের গায়ের পিছনে তাহলে জৈশ এ মোহাম্মদ আছে, সেটা প্রমাণ হয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত এটাও তাহলে ঠিক হয়ে যাবে যে জৈশ এ মোহাম্মদের একের পর এক জঙ্গি ঘাঁটিগুলো যেভাবে অপারেশন সিঁদুরে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, তারই বদলা হিসেবে তাহলে জৈশ এ মোহাম্মদ এই অপারেশন করছে না। তো যদিও গতকালের এই ব্লাস্টের দায় এখনো জৈশ এ মোহাম্মদ সরাসরি নেয়নি, কিন্তু কোথাও যেন যোগাযোগ বা যোগসূত্র অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ অতনু।